এতেই এতেই কমেন্ট দেখাবে? কমেন্টটা আলাদা করুন, কমেন্টটা কিন্তু ভীষণ অসুবিধা হবে। আবার কমেন্টের সাউন্ডটা বন্ধ করে রাখতে হয় না? আসে কিন্তু কেউ। এটাও করবেন, এই তো এখানেও হবে। সাউন্ড বন্ধ করে রাখুন না, শুধু কমেন্টগুলো দেখে ওই এতে তো বলবো, তো এখানে যান। শুধু কমেন্টগুলো পেলেই হলো। তারপরে এখানে কমেন্টগুলো লম্বা করে আসবে, আপনি ভালো দেখতে পাবেন। সোজা এরকম দেখেছি, এটা সোজা করে দিই, এটা সোজা করে দিই, কমেন্টগুলো সোজা করে আসবে, তারা দেখতে পাবে ভালো করে। এইখানটা রাখ না, পেতে পেতে আমি তো দেখি সব পেতে রেখে যায়। হ্যাঁ ব্যাস, এই যে রাইটে কমেন্ট না সোজা সোজা আসবে, আপনি দেখতে পাবেন। এটা তো আর কেউ দেখছে না। যারা করে তারা তো আর কমেন্ট করবে না, বুঝতে পেরেছো? তাদের তিনটে মোবাইল, তাদের একটা, আমারটা থাকবে, আমারটা ওই যখন আমি করবো না তখন ওরা দেবে, আর তুই যখন করবি তখন ওরা দিতে পারবে। কেউ আসেই না এখন। তুই আমারটাই দেখ, আমারটা অ্যাপ্রুভাল দেওয়া আছে, ওটা পরে খুলে দেখিস। আসছে মনে হচ্ছে। কোনো কমেন্টস আসেনি। কমেন্ট যেই শুভ সন্ধ্যা বলবে বা আরম্ভ করুন বলবে তখন আমি আরম্ভ করবো। তা আমিও দেখতে পাচ্ছি কমেন্টসে দেখতে আসবে। তুই দিলে হবে না, সুবর্ণাকে দিতে হবে। তুমি একটু জোরে বলবে, হ্যাঁ গল্পটা একটু জোর, গলাটা জোর করে বলবে।
জয়েন করে গেছে। হ্যাঁ, লিখেছো। দাদা দিদি, আপনারা এবার সব সাউন্ড শুনতে পাচ্ছেন তো? হ্যালো, শোনা যাচ্ছে? এইটা বারবার হয়ে যাচ্ছে, সব কেটে যাচ্ছে, কিচ্ছু হবে না। কি আরম্ভ করে দেবো তাহলে? শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। এই যে এইগুলো দেওয়া শুরু, এবার তানপুরা সাউন্ড পাচ্ছি, ব্যাস ঠিক আছে। ঠিক আছে। নমস্কার। নমস্কার। গায়কের লাইভ অনুষ্ঠানে আমাদের সুযোগ দেওয়ার জন্য গায়কী কর্ণধার শ্রীমতী সুবর্ণা মিত্রকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আমি কল্যাণ মিত্র, আমার ডান দিকে শ্রীমতী দেবযানী কর, দেবরানী কর, বাঁ দিকে নবনীতা মিত্র। আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি কিছু শ্রুতি নাটক, গান, গল্প ও কবিতার ডালি নিয়ে। চেষ্টা করব আপনাদের মনোরঞ্জন করতে। এছাড়াও যে সকল দর্শক এবং শ্রোতা উপস্থিত থাকবেন তাদেরকেও জানাই অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। সাধারণভাবে বিদ্যা ও শিল্পকলার দেবী মা সরস্বতীকে প্রণাম জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। সরস্বতী বন্দনা। শিল্পকলার দেবী তুমি, বিশ্বরূপা সরস্বতী, তোমাকে করে প্রণতি, চাইব তোমার অনুমতি। বিদ্যা দাও, জ্ঞান দাও, দাও মা মনে ভকতি, বিবেক দাও, বুদ্ধি দাও, দাও মা মনে শপথি। তব পদে রাখি শির, যাচি মাগো তব আশীর বাণী, মনে যেন রহে স্থির তোমার অভয় বাণী। শিল্পীদের ধাত্রী তুমি, লইও মোদের ভক্তি ভরা প্রণাম, আশিস করিও মাগো যেন হই মোরা সফল কাম। এবার আমাদের অনুষ্ঠানে আমরা আসছি। আমাদের প্রথম পরিবেশনা একটি ব্যঙ্গাত্মক শ্রুতি নাটক সম্পর্ক। এই গল্পটা আমি একটা সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি, তাতে কিছু পরিবর্তন ও পরিবর্ধন করে এই শ্রুতি নাটকটা রূপান্তরিত করেছি। আপনাদের ভালো লাগলে খুশি হব। এবার শ্রুতি নাটক ব্যঙ্গাত্মক। শুনছো? কি গো শুনছো? যায় না কানে কথা? সকাল থেকে বলছি তোমায়, আমার ভীষণ কোমর ব্যথা। কি আক্কেলের মানুষ তুমি, সিম্প্যাথি নেই মোটে। টেরটি পাবে আমার যদি তেমন কিছু ঘটে। সবই শুনছি, সবই দেখছি, সাধে কি আর বলি? 20টি বছর আসছি শুনে এই ব্যথার পাঁচালি, কখনো হাতে কখনো পায়ে, গোড়ালি থেকে মাথা, ঝনঝন টনটন নানান রকম ব্যথা। এমনটাই বলবে তুমি, সে তো আমি জানি। বিয়ের আগে তো বলেছিলে বানিয়ে রাখবে রানী, ঘরে এনে দাসীর মতো সংসারে দিলে গুজে। 20টি বছর জ্বলে পুড়ে আছে মুখটি বুঝে।
মুখ বুজে আছো তুমি? হোয়াট এ ফানি টক। কাকপক্ষীয় পালায় শুনে তোমার বকবক, তোমার চোপায়, তোমার ঝালে, তোমার বাক্য বানে। আমি কেন, পাড়াপড়শিও তো তুলো দেয় কানে। আমার কথা শুনলে এখন তোমার ফসকা পড়ে গায়ে। মুখে তো আমায় ফুটিয়েছ কথা, তোমরাই মায় পয়ে। বিয়ের আগে ছিলাম আমি কেমন মৃদুভাষী, সবাই বলতো যেমন লক্ষ্মী মেয়ে তেমন মিষ্টি হাসি। হয়েছে হয়েছে, খুব হয়েছে। কি বলবে আর? বিয়ের পর বলল সবাই, বউ তো নয়, যেন আসতো জ্যান্ত লাউড স্পিকার। স্বভাবখানিও ছিল তোমার ছুরির মতোই ধার। 20টা বছর রিসেপশনে জীবনটা জেরবার। আমাকেও তো বিয়ের আগে বলেছিল সবাই, কেমন ছেলে বাঁচলি মিনু, গবে ভ্যাবলা একেবারে বোধায়, প্রেমে অন্ধ। আমি তখন তবু দিলাম তোমায় মালা, নিজের দোষে নিজেই এখন সইছে এই জ্বালা। জ্বালার কথা আমায় বলে নুন দিও না আর আমার কাটা ঘায়ে। বলছে সবাই সিংহ থেকে বিড়াল হয়ে ঘুরছি তোমার পায়ে পায়ে। খাটিয়ে মারছো গাধার মতন, নাচাচ্ছ বাঁদর নাচ। বটির পাশে উল্টে আছি যেন মরা মাছ। কি অলক্ষণে কথা চিরি, এসব কথা আসছে মুখে। একেই বলে ভূতে কিলোয়, থাকলে পরে পরম সুখে। মানবিমান ঝগড়াঝাটি যতই কিছু হোক, প্রার্থনা করি আয়ু তোমার 100 বছর হোক। আরে আরে, কাঁদছো কেন? এসো আমার বুকে। যতই করি হম্বি তম্বি, যতই বলি মুখে, তুমি হলে সঙ্গী আমার সকল সুখে দুঃখে। স্ত্রীরা সঙ্গে আছে বলেই পুরুষরা দেখায় বাহাদুরি। তুমি আমার আসল সঙ্গী, নেই কো তোমার জুড়ি। হ্যাঁ, এই তো আমরা অনেকগুলো কমেন্ট পেয়েছি। মালবিকা ভট্টাচার্য ধন্যবাদ, মাধবী মজুমদার ধন্যবাদ, বলুন, শুভ্রা বসু, তিথি শীত। আমার দিদিও দিয়েছে। আচ্ছা, এরপরে আমরা আসছি গত বছর বইমেলায় একখানি কবিতা ও অনুগল্প নিয়ে একটা বই প্রকাশ করেছিল। তার থেকে একটা ছোট গল্প কালো মেয়ে আপনাদের পাঠ করে শোনাই, দেখুন কেমন লাগে। আচ্ছা, সঙ্গে আছেন আরো গার্গী মুখার্জি, মৈত্রেয়ী ভট্টাচার্য, পারমিতা বিশ্বাসও আছেন আমাদের সঙ্গে। কালো মেয়ে। লোকাল ট্রেনের জানলায় একটি মিষ্টি মুখের শ্যামবর্ণা মেয়ে বসে বসে বইয়ের পাতা উল্টাচ্ছিল। উল্টো দিকের সিটে ফর্সা সুন্দর দেখতে একটি মেয়ে তার মায়ের সাথে বসে আছে। তরুণী মেয়ে আর তার মাঝবয়সী মা দুজনেই ডানা কাটা। সমস্যা হলো, যখন জানলা দিয়ে সুন্দরী মেয়েটির মুখে এসে রোদ পড়তে লাগলো, তখন তার মা মিচকি হেসে বললেন, এদিকে সরে এসে বস। আর নিচু স্বরে বললেন, ওই রোদ মুখে লাগলে ওর মতো হয়ে যাবি। অবশ্য তার এই ব্যঙ্গাত্মক উক্তি উল্টো দিকে জানলায় বসা শ্যামবর্ণার মেয়েটির কানে গেল। অনেকক্ষণ ধরেই মা ও মেয়ে ওই শ্যামবর্ণা মেয়েটিকে উদ্দেশ্য করে নানা রকম ইশারা করে হাসাহাসি করছিল। অবশেষে সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে দেখে মেয়েটি আর থাকতে না পেরে মুখ খুলল। রোদ মুখে লাগলে আমার মতো হয়ে যাবে, এতই সোজা? আমি কলেজে ইংরেজি পড়াই, অধ্যাপিকা। দুস্থ মেয়েদের স্বনির্ভর করার একটি এনজিওর আমি সক্রিয় কর্মী। ছুটির দিনে রাস্তায় ঘুরে ঘুরে গরিব বাচ্চাদের চিকিৎসার ব্যবস্থা করি। আর ফর্সা রং নিয়ে বিকৃত অহংকারে কারুর দর্প দেখলে তাকে এমন দাওয়াই দিই যেন সে সারা জীবন মনে রাখে।
তাই বলছি আমার মতন হওয়া অত সহজ নয় কাকিমা। নিশ্চুপ মা ও মেয়ের সামনে দিয়ে শ্যামবর্ণা মেয়েটি চলে গেল। তখন মা মেয়ের চোখ তুলে তাকাবার ক্ষমতা ছিল না। কালো রং যে এত উজ্জ্বল হতে পারে তারা জানতো না। এর তাপে তাদের চোখ মুখ পুড়ে কালো হয়ে গিয়েছিল। এরপর একটা শ্রুতি নাটক শোনায়। অংশগ্রহণে আমি ও নবনীতা মিত্র। শ্রুতি নাটকটির নাম কলিং বেল। হবে না, ছেড়ে দাও। কলিং বেলের হবে না। হ্যাঁ, সেটা এইটাতে ছিল। যাকে তোমার ক্রিং ক্রিং ক্রিং। কি হলো? হ্যালো, কি হলো? আবার ফোন করছেন কেন? বলি, প্রেসারের ট্যাবলেটটা কোথায় লুকিয়ে রেখেছো? কি বলছেন? আমি আপনার প্রেসারের ট্যাবলেট লুকিয়ে রেখেছি? আলবাত রেখেছো। তোমার মতো মেয়েরা সব পারে। দাঁড়ান, আপনার ছেলে ফোন করুক, সব বলছি। ছেলেকে বলার কি আছে? ছেলেকে বলার কি আছে? ছেলে কি আমার গার্জেন? শুনুন, আপনার প্রেসার কিচ্ছু নেই। শুধু পাড়ায় প্রেস্টিজ দেখাবার জন্য প্রেসার দেখান। কি? আমার প্রেস্টিজের প্রেসার? আর তোমার বাবারটা কি হকিন্সের প্রেসার? আপনি আমার বাবা তুলে কথা বললেন। সরি, মুখ থেকে ফসকে বেরিয়ে গেছে। ওই প্রেস্টিজের প্রেসার কুকারের মতোই, গরম হলেই সিটি দিয়ে ফেলে। সকালে চা খেয়েছেন? তুমি কি ভাবো তুমি নেই বলে চা পাবো না? ঠিক মতো চা, যাতে চা, জলখাবার, লাঞ্চ পান, তাই তো আমি আরতির মাকে রেখে এসেছি। একজনকে পুষতে কত টাকা লাগে জানেন? তুমি আমার টাকার খোঁজা দিচ্ছ, আমার অপমান করছো। এতে অপমানের কি আছে? খরচা হচ্ছে বলতে পারবো না? আপনিও তো ছেলেকে বললেন তোর বউয়ের জন্য পুজোর শাড়ি কিনতে 5,000 টাকা চলে গেল। তা শ্বশুর মশাই নিজে পছন্দ করেই তো দামি শাড়িটা কিনলে। তার শ্বশুর মশাইয়ের একটা প্রেস্টিজ আছে তো। এর থেকে কম দামে নিলে আমার বাপের বাড়ির লোকে কি বলবে? তাও তো ব্লাউজটা দেননি। আর পারবো না দিতে। সামনের বছর আপনার থেকে আর কিচ্ছু নেব না, ঢের হয়েছে আমার। আরে শোনো, এত রেগে যাও কেন বলো দেখিনি? বলছিলাম, আজ বাপের বাড়িতে কি রান্না হয়েছে? বাবা যেমন তো ভালোবাসেন, ইলিশ মাছের ভাপে। ভাপে? খাওয়াও। নিজের বাপকে খুব করে খাওয়াও, আর পরের বাপের জন্যে আরতির মার রান্না করা গাঁদাল পাতার ঝোল। আমি রাখছি। শুনুন, রাখবেন না। হরিকে পাঠিয়েছি আপনার জন্য 2 পিস ইলিশ মাছের ভাপে। পেটির মাছ আপনি তো খুব ভালোবাসেন, ও গিয়ে বেল বাজালেই দরজা খুলে দেবেন। দরজা আমি খুলেই রাখবো বৌমা। খবরদার ও কাজ করবেন না। চারিদিকে যা চুরি ডাকাতি হচ্ছে। রাস্তায় তো চুরি ডাকাতি হবেই, আমার বাড়িতেই তো আমার অর্ধেক জিনিস খুঁজে পাচ্ছি না। কি বলতে চান আপনি? আপনার বাড়ির জিনিস আমি চুরি করেছি? চুরি কেন করবে? তবে সরিয়ে রেখেছো। নস্যির ডিবেটা পর্যন্ত উদাও। বিয়ের পর থেকেই তোমার একটু হাত টান আছে বৌমা। আপনার নস্যির ডিবে নিয়ে আমি কি করব? কেন? ভাজা মশলা রেখে দেবে। সত্যি নমস্কার, খুঁড়ে নমস্কার। আপনার মতো শ্বশুর যেন কারোরই না হয়। তার মানে আমাদের মতো ছেলের বিয়ে হবে না? না হলেই ভালো হয়, রেখে দিচ্ছি। শোনো বৌমা, ওই কলিং বেল তো বাজলো না। বাজবে, এত রাস্তা যাবে তো। যাই, মাংসটা আবার লেগে যাবে। মাংস? ইলিশ মাছের সঙ্গে আবার মাংস? বলছি পাঁঠার। কি করব,
বাবা যে একদম মুরগি খেতে পারে না, তাছাড়া পাঁঠার মেটে খেতে বাবা ভীষণ ভালোবাসেন। পাঁঠার মেটে? পাঁঠার কি ভাগ্য! সরি সরি, তোমার বাবার কি ভাগ্য! তোমার শ্বশুর মশাই কি পাঁঠার টেংরিও খেতে ভালোবাসে না? সহ্য হবে না। ঠিক সহ্য হতো। একবার দিয়ে তো দেখতে পারতে। সব সময় ব্যাব্যা ব্যাব্যা, আমার দিকে কোনো হুঁশই নেই। হরিকে না হয় একটু দেরিতেই পাঠাতে। আহা, কতদিন নলির হাড় চুষিনি। বাবা, অত নোলা ভালো নয়। রাতে আমি যখন বাড়ি ফিরবো আপনার জন্য মাটন স্টু বানিয়ে নিয়ে যাবো। হ্যাঁ, কি বললে? তুমি আজ রাতে ফিরবে বৌমা? খুব যে মিষ্টি কথা। বলছিলাম এই দুটো গরম তন্দুরি রুটি নিয়ে এসো তো। পারবো না, এরপর তো আবার ছেলের কাছে নালিশ করবেন। ওটুকু তো করতেই হবে তোমাকে টাইট দেওয়ার জন্য। কি আমারই খাবেন, আবার আমাকেই টাইট দেবেন? হবে না, মাংস হবে না, আমি আলুর দম নিয়ে যাবো। আরে এত হঠাৎ হঠাৎ রেগে যাও কেন বলো তো? বলছিলাম এখনো তো কলিং বেল বাজলো না। ঠিক বাজবে। আর বাজবে। পরকাল থেকে হরি কলিং বেল বাজাবে। হরি দিন তো গেল, সন্ধে হলো, কলিং বেল আর বাজলো না। আহ, যেমন গলা তেমন সুর, আরো ওল খান। তোর গানে পেচিরে সব ভুলে গেছিল। আপনি কি লোক বলুন তো, ছেলের বউকে পেঁচি বললেন? তবে কি প্যাঁচা বলবো? এই শুনুন, আপনার জন্য আমাদের ডিভোর্স হয়ে যাবে। এমন যন্ত্র শ্বশুর জন্মে দেখিনি। কটা শ্বশুর দেখেছ হে? সবাই আপনার থেকে ভালো। রুমকি শ্বশুর মশাই কি ভালো কি ভালো, রোজ কত কি বৌমার জন্য নিয়ে আসে। ফ্রাই, কাটলেট, বেদানা। বেদানা? ছাদনা তলায় গিয়ে দাঁড়াতেই তো পারতো। যত সব চরিত্রহীন। ইস, কি বিচ্ছিরি কথা। আপনি একটু আপনার ছেলের মতো হতে পারেন না? কি অমায়িক ছেলে, মুখে রাটই নেই, যখন যা বলি তাই শোনে। আমিও বিয়ের পর ওই রকমই ছিলাম। তোমার শাশুড়ি বলতো, আহা, বর তো নয়, যেন কৃষ্ণনগরের মাটির পুতুল, রাস পূর্ণিমায় সাজিয়ে রাখার মতো। আর একটু পুরনো হোক না, দেখবে আমারই মতন হয়ে গেছে। শাশুড়িমার আশকারাতেই আপনি এত বেড়েছেন। আমার পাল্লায় পড়লে না, তোমার পাল্লায় পড়ে যে কি হাল হবে তা তো আমি বুঝতেই পারছি। শিক্ষা দীক্ষার তো কোনো বালাই নেই। শিক্ষা তুলে কথা বলবেন না, যত সব বাংলা মিডিয়ামের বুড়ো আয় অজগর আসছে তেরে। কি আমার ইংলিশ মিডিয়ামের কন্যে গো, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। আরেকটা লাইন বলুন, বলুন তো। হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। কি গো, কখন আর বেল বাজবে? হরি তো এখনো এলো না। দেখুন, এটা আবার আমার ঢপের চপ কিনা। হতেও পারে, কেন নর্থ ক্যালকাটার মেয়েরা একটু এরকমই হয়। পই পই করে ছেলেকে বলেছিলাম, মফস্বল হয় সেও ভালো, খবরদার নর্থ ক্যালকাটার মেয়েদের সঙ্গে একদম প্রেম করিস না। আমার শাশুড়ি মা কি সাউথ ক্যালকাটার মেয়ে ছিলেন? হ্যাঁ, ওই কাছাকাছি, ডায়মন্ড হারবার। ওই জন্যই এত সুন্দর বিহেভিয়ার। ওই কলিং বেল বাজছে। বোধহয় হরি এলো। হ্যাঁ, এক মিনিট, হয়তো একটু ধরো তো বৌমা। কপিস মাছ যেন বললে? 2 পিস। ঠিক আছে, তুমি ধরো না বৌমা, এ পাশের বাড়ির দুধওয়ালা। আপনার তো খারাপ লাগছে না? যান যান, স্নানটা সেরে ফেলুন, স্নান করতে করতে মাছ পৌঁছে যাবে। সত্যি কথা বলতে কি, একে ছেলেটা দূরে পড়ে রয়েছে। তোমার শাশুড়ির মা একসময় দাপিয়ে সংসার করত, সেও এখন ক্যালেন্ডারের পাশে ঝুলছে, মুখের ওপর আবার টিকটিকি। এর ওপর তুমিও যদি। একদিনের জন্য তো এসেছি বাবা, আজ রাতেই তো চলে যাব। ঠিক আছে, আপনার জন্য নিয়ে যাব মাটন স্টু আর তন্দুরি রুটি। হ্যাঁ, খেতে ভালোবাসি বলে লোভ দেখাচ্ছ? ছি বাবা, ওরকম বলতে নেই। কটা দিনই বা খাবেন? শুনতে পেয়েছি বৌমা, বলছো কটা দিনই বা খাবেন। না, আমি তা বলিনি। আমি বলেছি আপনি কতটুকুনি বা খান। বৌমা, আমার ফোনটা রাখছি। জানো আমার শরীরটা কেমন করছে, আমার বুকের বাঁ দিকটা। বাবা কি হলো? বাবা কি হলো? হঠাৎ এরকম হলো কেন? আপনি দরজা খুলে বিছানায় গিয়ে শুয়ে পড়ুন।
আমি এক্ষুনি যাচ্ছি। না 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 বৌমা, তোমাকে আর আসতে হবে না, আমার কাছে ওষুধ আছে, আমি যাচ্ছি, আমি শুয়ে পড়ছি। তা বললে কি হয়? আপনার শেষ সময় আমি উপস্থিত থাকবো না, লোকে কি বলবে? যা করবে তাড়াতাড়ি করো, আমি আর পারছি না বৌমা, আমি ফোনটা রাখছি। কি করি এখন? কেউ তো বাড়ি নেই। বেরিয়ে দেখি, যা পাই, ট্যাক্সি, ওলা, উবের। একদম দেরি করা ঠিক হবে না। ট্যাক্সি, ট্যাক্সি, যাদবপুর, যাদবপুর। একটু তাড়াতাড়ি চলুন না। হরি ব্যাস ব্যাস ব্যাস, এইখানে এইখানে। হরি দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। হরি দিন তো গেল, সন্ধে হলো, বেল যে আর বাজলো না। বাবা, আপনি বসে বসে গান করছেন? এইরকম ঢপ দিলেন আমাকে। কেমন দিলাম? আর বলবে কটা দিনই বা যে খাবেন? এই জন্যে মা আপনাকে ছেড়ে চলে গেছেন। একদিন আমিও চলে যাব। খবরদার বৌমা, তুমি আমাকে গালাগাল দাও, সব সহ্য করব, কিন্তু চলে যাওয়ার কথা বলবে না। কলিং বেলের আওয়াজ। বৌমা, কলিং বেল বাজছে বাজছে, বোধহয় হরি এসেছে। তুমি তাড়াতাড়ি দরজাটা খুলে রাখো তো, কতদিন ভাপে ইলিশ খাইনি। যাও তাড়াতাড়ি যাও। যাচ্ছি যাচ্ছি বাবা, দরজা খুলছি। সমাপ্ত। সমাজ। আছেন লক্ষ্মীকান্ত ব্যানার্জি, গার্গী মুখার্জি, সোমা ভট্টাচার্য, সুদেশনা বসাক, মৈত্রেয়ী ভট্টাচার্য। এখনো পর্যন্ত যেগুলো দেখেছি আমি বলে দিয়েছি। বেশি আওয়াজ তো। এবার আমার প্রকাশিত বই থেকে একটা গল্প, অনুভব, আপনাদের পাঠ করে শোনাবেন শ্রীমতী দেবরানী কর। দেখুন আমার এই রচনাটা আপনাদের কেমন লাগে। অনুভব। বাবা, বইমেলা থেকে লিখছি, হাজার কোলাহলের মধ্যে লিখছি। পাশেই সবাই দাঁড়িয়ে খাচ্ছে, তাদের পাশে দাঁড়িয়েই লিখছি। মনে পড়ে কত বছর পর লিখছি, 17 বছর, হ্যাঁ ঠিক 17 বছর পরে লিখছি। জানো, আমি খুব ভালো চাকরি করি, অনেক টাকা মাইনে, অনেক টাকা জমিয়েছি। এখন আমরা বড় লোক, গাড়ি আছে আমাদের। যেদিন তোমাকে ফেলে আমি আর মা চলে আসি, করুণাময়ীর এই ফ্ল্যাটে এসে উঠি, সেদিন মনে হয়েছিল বেঁচে গেলাম, অন্তত তোমার হাত থেকে বেঁচে গেলাম। তুমি তো প্রাইমারি স্কুলে পড়াও, সামান্য মাইনে, মাঝে মাঝে মাঠেও কাজ করো, আদিবাসীদের নিয়ে মেতে থাকো। ভালো জামা কাপড় পরতে কোনো দিনও দেখিনি। কলকাতা শহরটাকেও তো ভালো করে দেখোনি। কলকাতা শহরের কত সুবিধা, তুমি তো কলকাতা চেনোই না, জানবে কি করে কত ভালো জীবনযাত্রা, কত বড় বড় লোকের বাস, কত গাড়ি ঘোড়া, ডাক্তার, বদ্যি, নার্সিংহোম, হসপিটাল, বিমানবন্দর, নৌবন্দর। তোমার অবশ্য এসব জানার কথাই নয়, এসবের মর্মও তুমি বুঝবেও না। মাঠে ঘাটে কাদা জল ঘেটে এসব বোঝা যায় না। আমরা তোমাকে ফেলে এসে ঠিক কাজই করেছি। আমার সামান্য হলেও মনে পড়ে তুমি মাকে ধমকে রাত জেগে পড়তে বাধ্য করতে, কত কম্পিটিশনের বই কিনে এনে দিতে, কত জায়গায় মাকে চাকরির পরীক্ষায় দিয়ে নিয়ে গেছো। একদিন মা চাকরি পেল, মায়ের হাতে টাকা এলো, সে কি আনন্দ তোমাদের, মায়ের, তোমার। তারপর মা ধীরে ধীরে পাল্টাতে লাগলো। মা চেয়েছিল শহরের আধুনিক জীবনযাত্রা, তুমি মাকে তাই দিয়েছ। কিন্তু তুমি নিজে গ্রাম্য জীবনযাত্রা ছেড়ে আমাদের সঙ্গে আসোনি, রয়ে গেছো গ্রামে। কিভাবে যেন শেষ যোগাযোগটাও ছিন্ন হয়ে গেল। হয়তো মা চায়নি আর তোমার সাথে যোগাযোগ রাখতে। মা তোমাকে প্রায় বলতো আনস্মার্ট, কিচ্ছু জানে না, পড়াশুনো করে না, শহরের আদব কাদা কিছুই শিখল না। চাকরি পড়ার পর, চাকরি পাবার পর মা ধীরে ধীরে বদলে গেল। আধুনিক হলো,
গ্রাম ছেড়ে শহরে এলো, কিন্তু তুমি বদলালে না। গেও ভূত হয়ে গ্রামেই রয়ে গেলে। মা এখন বড় বড় পার্টিতে যায়, কত বন্ধু বান্ধব হয়েছে, কত লোক চেনে। আর তুমি, কে চেনে তোমাকে? কেউ না। কেউ চেনে না। অচেনা আর ভিড়ের মাঝে তুমি অত্যন্ত সাধারণ একজন মানুষ। আমার এখনো প্রায় মনে পড়ে তুমি স্কুল থেকে ফিরে দৌড়ে এসে আমার দুটো হাত নিয়ে তোমার দুটো গালে চেপে ধরতে। কেন বাবা? আমার হাতে কি আছে? আমাকে কাঁধে করে মাঠে মাঠে ঘুরে বেড়াতে। ওভাবে কাঁধে করে বই বেড়াতে তোমার কষ্ট হতো না? কোলে নিয়ে ঘুরে ঘুরে পাখি দেখাতে, খাওয়াতে। আমি তো একাই খেতে পারতুম, তুমি কেন খাইয়ে দিতে? মা আমায় বকলে তুমি কেন মাকে বলতে? আমার সঙ্গে লুকোচুরি খেলতে কেন? কেন তোমাকে চিঠি লিখছি জানো? জানো না। মাকেও বলবো না, শুধু তোমাকেই বলি। আমার চিঠি পেয়ে আমি যা বলবো তাই করবে? করবে তো বাবা? শোনো, বইমেলায় কেন এসেছি জানো? বই কিনতে নয়, খেতে। হঠাৎ বইমেলায় দেখি তোমার ছবি। ভাবলাম ভুল দেখছি। কাছে গিয়ে আবার দেখলাম, হ্যাঁ, ঠিকই চিনেছি। নিচে তোমার নাম লেখা, আমার বাবার নাম লেখা। তুমি গতকাল এখানে বক্তৃতা করে গেছো। কি আশ্চর্য! তুমি বইমেলায় এসেছিলে বক্তৃতা করতে। কলকাতার সব উচ্চশিক্ষিত মানুষের সামনে বক্তৃতা করতে এসেছে আমার বাবা। আমার বাবা বক্তৃতা করছে বইমেলায়। বিশ্বাস হচ্ছিল না। জানো, ঠিক তখনই আমার এক বন্ধু ফোনে বলল, তুমি পারবে অধীর চক্রবর্তীর একটা বই কিনে আনতে? আশ্চর্য! অধীর চক্রবর্তী তো আমার বাবার নাম। তুমি বই লেখো? সত্যি বই লেখো? বলনি তো কোনোদিন। আমার বন্ধু জানে আর আমি জানি না। ভাবলাম দেখি তো বইটা খুঁজে, আমার বাবার লেখা বইটা কেমন। জানো, খুঁজতে হলো না। আমার পাশে দাঁড়িয়ে একজন তোমার বইটাই দেখছিল। বইটার বিষয় নিয়ে প্রশংসা করছিল তার বান্ধবীকে। তুমি নাকি খুব ফেমাস রাইটার। গতকাল এলে তোমার সই নিতে পারতো বলে আফসোস করছিল। সব শুনে জানো, বইটা আমি কিনেছি। তোমার লেখা সব বই কিনেছি। বইগুলো অনেকক্ষণ বুকে জড়িয়ে রেখেছিলাম, এখনো রেখেছি। বারবার গন্ধ শুকছি, বারবার শুকে শুকে তোমার আবেগ, তোমার স্পর্শ অনুভব করছি। এই বইগুলো আমি মাকে দেব, কিন্তু বলবো না তোমার লেখা। মা দেখে চমকে যাবে। মা যখন বইগুলোর পৃষ্ঠা উল্টে পাল্টে দেখবে, আমি তখন তাকিয়ে তাকিয়ে দেখব মায়ের অনুভূতি, দেখব মুখের অভিব্যক্তি, মায়ের চোখ। তবে একটা কাজ তুমি ভালো করনি বাবা, মাকেই উৎসর্গ করেছো বই, আমাকেও উৎসর্গ করেছো। কিন্তু কেন? আমরা তো তোমার কোনো উপকার করিনি, উল্টে দিনের পর দিন শুধু অপমান, অবজ্ঞা, অবহেলা করেছি। আমরা শহরের লোক বলে গর্ব করেছি, আর তোমায় গ্রাম্য লোক বলে অবহেলা করেছি, অমান্য করেছি। এবার শোনো, আসল কথা বলি। কেন তোমার চিঠি লিখছি সে কথা বলি। বলো তো বাবা, আমাদের বাড়িটা কি আগের মতোই আছে? সেই টিনের ভাঙা ঘর, যে ঘরে বৃষ্টির শব্দ শুনে আমরা ঘুমোতাম। উঠোনের ওপর সেই পেয়ারা গাছটা, যার ভেতরটা টকটকে লাল। এখনো ঠাকুমা তুলসী তলায় শঙ্খ বাজায়। পাশের বাড়ির পাপান প্রতিদিন খেলতে আসে আমাদের বাড়িতে। গোয়ালা কাকু প্রতিদিন সকালে দুধ দিতে আসে এখনো। বলো না, বলো না বাবা, একবার বলো। তোমার মনে পড়ে বাবা, সন্ধেবেলা ঝড় উঠলে বুকের ভিতর তুমি কিভাবে আমায় আগলে রাখতে, কোলে বসিয়ে দু কানে আঙুল দিয়ে ভয়ঙ্কর বজ্রপাতের শব্দ আটকাতে? মনে আছে সব তোমার? ওহ, বারে বারে শুধু এলোমেলো কথা লিখে ফেলছি, আসল কথাটা লিখতে ভুলেই যাচ্ছি। তোমার মেয়ে তোমার কাছে ফিরতে চাইছে বাবা। তোমার সেই ছোট্ট মেয়ে, যাকে তুমি চান করিয়ে, ফ্রক পরিয়ে, বিনুনি বেঁধে অনেকক্ষণ তাকিয়ে দেখতে দেখতে তারপর বুকে জড়িয়ে ধরে সারা বাড়ি ঘুরে বেড়াতে। মা কালো কাজলের টিপ পরাতে এলে তুমি ধমকে বলতে, আমার এত সুন্দর মেয়েটার কপালে কালো টিপ কেন? হবে না, যাও।
তারপর তুমি এক দৌড়ে আমাকে নিয়ে চলে আসতে বড় রাস্তায়, আমাকে নিয়ে লুকিয়ে পড়তে গাছের আড়ালে। মনে আছে বাবা, আমাকে কোলে নেওয়ার জন্য কিভাবে হাত বাড়িয়ে থাকতে তুমি? মনে আছে তোমার? আমি যেদিন ফিরবো তুমি ওভাবেই পথে দাঁড়িয়ে থাকবে, কিন্তু ঠিক ওইভাবেই। আমি দৌড়ে গিয়ে তোমায় জড়িয়ে ধরবো। দেখো বাবা, তোমার মেয়ের চোখের জল তোমার লেখা বইয়ের উপরই পড়ছে। দেখো দেখো, বইগুলো সব ভিজে গেছে। এই ভেজা বইগুলো নিয়েই তোমার কোলে ফিরবো। তুমি বাড়িতে না, বাড়িতে না, পথে, তুমি রাস্তায় সেই ছোটবেলাকার মতো হাত বাড়িয়ে দাঁড়িয়ে থেকো থেকো কিন্তু বাবা। ইতি, তোমার মেয়ে। অনেকগুলো কমেন্ট পেয়েছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সোমা ভট্টাচার্য, মালবিকা ভট্টাচার্য, লক্ষ্মীকান্ত ব্যানার্জি, গার্গী মুখার্জি, স্বরাজ মুখার্জি, পারমিতা বিশ্বাস, শিপ্রা বোস, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এবার পরের নিবেদন। এবার একটা কবিতা পাঠ করে শোনাই। কবিতাটি রচয়িতা আর্যতীর্থ। কবিতাটির নাম বিকর্ণ। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে খুবই উপযুক্ত, সেই জন্য আমার খুবই পছন্দ, তাই কবিতাটি আপনাদের পাঠ করে শোনাই। বিকর্ণ, আর্যতীর্থ। যাজ্ঞ শ্রেণীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন। দায় ছিল যার গর্জে ওঠা, নিচু মাথায় সে 5 জন। দুর্যোধনের নগ্ন উরু ইঙ্গিতে তার ধর্ষকাম। হস্তিনাপুর দেখছে বসে, ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধ রাজা সিংহাসনে, আর্ত চেঁচান বৌমা তার। নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হাহা, রাজার দলের লোক তো সে। শর্তবিহীন সমাধানেই ভাব তাবৎ আরাম সুখ যশে। ভীষ্ম, দ্রোণ, কৃপ, নীরব, সরকারি লোক হাজার হোক। রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক। খলশকুনি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়। ঘরের মাটি লাল হয়ে যায় দেশ বিভাগের যন্ত্রণায়। সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ নন কেউ কেউটা লোক, 100 ভাইয়ের একজনা। তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানত না। যতুগৃহে কারেন্নিরা, অন্তত তা নেই লেখা। ভীমকে যখন বিষ খাওয়ালে, তখনও তার নেই দেখা। কিন্তু যখন প্রকাশ্যেতেই কাটছে নারীর আব্রু কেউ, স্তব্ধ জীবের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ। চেঁচিয়ে ওঠেন রাজার কুমার, যুবরাজের বিরুদ্ধেই। মহাবলী পাণ্ডবেরও তখন গলায় শেষুর নেই। রাজা যখন নীরব থেকে সায় দিয়ে যায় ধর্ষণে, ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের সর্ষণে। আমরা যারা কিচ্ছুটি নই, একটি মোটে ভোট কেবল, অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল। পোষ্যভাবে যাবনা চেবাই, অন্ধ এবং নিকর্ণ। প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ। আমরা কমেন্ট পেয়েছি শুভঙ্কর সাউ, তারপরে সোমা ভট্টাচার্য, মাধবী মজুমদার, লক্ষ্মীকান্ত ব্যানার্জি, তিথি শীট। প্রত্যেকেই ভালো বলেছেন। আচ্ছা, এবার আসি একটা শ্রুতি নাটক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প রবিবার থেকে
কিছু অংশ বিশেষ নিয়ে এই শ্রুতি নাটক। এতে অংশগ্রহণ করেছি আমি ও শ্রীমতী নবনীতা মিত্র, এবং গানে শ্রীমতী দেবযানী কর, দেবরানী কর। ভালো লাগলে আমরা কৃতার্থ হব। গল্পের প্রধান চরিত্র অভিক, ব্রাহ্মণ পণ্ডিত বংশের ছেলে। বাবা নাম রেখেছিলেন অভয়াচরণ। ওই নামের মধ্যে যে কুলধর্মের ছাপ আছে সেটা নিজেই ঘষে উঠিয়ে দিলেন। ভিড়ের মধ্যে হাটে বাজারে ঘেঁষাঘেঁষি করে ঘরমাক্ত হবে সেটা নয়, ও রুচিতে বাধে। তাই নামটা বদলে করে হলেন অভিক কুমার। পিতা ওকালতি করে প্রভূত সম্পত্তির অধিকারী, ধর্মকর্মে তীব্র শাক্ত, কিন্তু পুত্রের নাস্তিকতায় তার পিতার বিশেষ উদ্বিগ্ন ছিলেন না। কিন্তু জাগ্রত গৃহদেবতার ঘরে অনাচার তিনি মানতে পারলেন না এবং সন্তানের উপর রুষ্ট হয়ে তাকে ত্যায্য করেন। অভিক চিরাচরিত লেখাপড়া করে মুখস্থ বিদ্যায় দিগ্গজ হতে চান না, সে আর্টিস্ট হতে চায়। তবে আর্ট স্কুলের শিক্ষায় নয়, ছবি আঁকবে নিজের ইচ্ছায়। গৃহত্যাগী হয়ে মোটর মেকানিকের কাজ নিলেন বাবার এক ক্লায়েন্টের মোটর সারানোর কারখানায়। সঙ্গে চলতে লাগলো ছবি আঁকা। অন্যদিকে বিভা পিতৃনির্ভর লাবণ্যময়ী ব্রাহ্ম সমাজভুক্ত ধনী পরিবারের কন্যা। কতবার ভেবেছেন আপনা ভুলিয়া, তোমার চরণে দেব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছেন আপনা ভুলিয়া, চরণে ধরিয়া তব কহিব প্রকাশে। গোপনে তোমার শাখা কত ভালোবাসে। ভেবেছিল কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিল মনে মনে দূরে দূরে থাকি, চির জন্ম সঙ্গোপনে পুজে বয়ে কাকে। কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারি জয়। আপনে আজকে যাবে শুধাইছ আসে, আপনি আজকে যাবে শুধাইছ আসে। কেমনে প্রকাশে কব কত ভালোবাসে। কতবার ভেবেছেন আপনা ভুলিয়া, তোমার চরণে দেব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছেন আপনা ভুলিয়া। আমি বিভা,
কলেজের প্রথম ধাপেই অভিকের সাথে আমার আলাপ। ওর বয়স তখন 18, চেহারা স্বাস্থ্যে রয়েছে নবযৌবনের তেজ, আর রয়েছে নেতৃত্ব দেবার ক্ষমতা। ব্রাহ্ম সমাজের মেয়ে আমি, পুরুষদের সাথে মেশবার সংকোচ আমার কোনো কালেই ছিল না। কিন্তু কলেজে বাধা ঘটল। একদিন একটি ছেলের গায়ে পড়া অভদ্রতা প্রকাশ পেল। সেটা ওর চোখে পড়তেই ছেলেটাকে হিড়হিড় করে টেনে নিয়ে এসে বলল, মাপ চা, মাপ চা, চা মাপ বলছি। এমন অসভ্যতা যদি আর কোনোদিন করবি। ছেড়ে দাও, ছেড়ে দাও, ঠিক আছে। না, ঠিক নেই। লজ্জার বশে এদের প্রতিরোধ না করলে এসব কাপুরুষেরাই তোমাদের আরো বড় লজ্জার কারণ হবে। আজকের মতো ছেড়ে দিলাম, যা। তারপর থেকেই অভিকে দায় নিল আমার রক্ষাকর্তার। তা নিয়েও অনেক কটাক্ষ হয়েছে, কিন্তু অভি গ্রাহ্য করেনি। আমি নিভৃতে একদিন বলেছি, সবাই কেমন কানাকানি করে, আমার সংকোচ বোধ হয়। শুধুই সংকোচ, আর কিছু না? আবার কি? আমার অনুমান ভুলও হতে পারে। আমার কিন্তু মনে হয়েছে সেদিনের ঘটনাটা তোমাকে রোমাঞ্চকর আনন্দ দিয়েছে। আচ্ছা, কোন রূপসী না চায় বলো যে কোনো একজন পুরুষ তাকে কুদৃষ্টি থেকে আড়াল করে রাখে? অভি, আমার মধ্যে তুমি রূপ দেখছো? আরে রূপ না হোক, লাবণ্য। সেই অসভ্য ছেলেটাও তুমি চোখ টেনেছ দিবা, আমার টেনেছ মন। অনাহুতের মিষ্টান্ন জনা, কিন্তু তোমার সৌজন্য ইতর্জনের মিষ্টান্ন নয়, ওটা আর্টিস্টিক। লিওনার্দ ভিঞ্চির ছবির সাথে মেলে, ইনস্ক্রুটেবল। এই স্থাবকতা হচ্ছে। হা হা হা, মহান আর্ট মানেই হলো স্তব। আর্ট, আর্ট আর আর্ট। এই আর্ট করে করে দিনরাত ছবি এঁকে এঁকে তুমি পরীক্ষায় পিছিয়ে পড়ো। আমার লজ্জা করে অভি। মেয়ে বন্ধুরা সব মুখ টিপে টিপে হাসে আর বলে, তোমারে গরবে গরবিনী আমি, রূপসী তোমারই রূপে। হাসে? হ্যাঁ হাসে। তারা কিন্তু আমার আর্টিস্টিক খ্যাতিকে অস্বীকার করতে পারে না। তারা দুই চক্ষু বিস্ফারিত করে উচ্চ কণ্ঠে বলেছে, ভারতের সর্বশ্রেষ্ঠ আর্টিস্ট অভিক কুমার। বাংলা ডিসিশন কাগজে বেরিয়েছে, অর্থভাগ্যের বঞ্চনা উপলব্ধি করে মেয়েদের নিন্দার কোনো ইতর বিশেষ ঘটেনি। কি জানি অভি, খ্যাতির উজ্জ্বলতা সময়ের কষ্টিপাথরে যাচাই করে নিতে হয়। তার মানে তোমার কি ধারণা আমি ধনী পিতার অর্থবিদদের কেনা কেন্দ্র থেকে আর্টিস্টের নামের পাশে যে রজত ছটা বিচ্ছুরিত হচ্ছে তারই দীপ্তিতে খ্যাতির অনেকখানি উজ্জ্বলতা? ছবির আমি কিছু বুঝি না, আমি চাই তুমি লেখাপড়া করো। হ্যাঁ, মুখস্থ বিদ্যায় দিগ্গজেরা জানেই না আমি কোন মার্কাশূন্য পরীক্ষায় পাশ করে চলেছি। আর আমার ছবি আঁকা নিয়ে তোমার চোখে জল পড়ে, আর আমার শুকনো পণ্ডিতি দেখে তোমার চোখে জল শুকিয়ে যায়। বেশ, কিছুতেই তুমি বুঝবে না, কেননা তোমরা নামজাদা দলের পায়ের তলায় থাকো চোখ বুজে, আর আমরা থাকি বদনামী দলের শিরোমণি হয়ে। অভিজ্ঞের জীবনে এর পরবর্তী ইতিহাস সুদীর্ঘ, অসংলগ্ন, অস্পষ্ট। গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি পণ অকারণ, মায়া বনবিহারী। মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি পণ অকারণ, মায়া বন বিহারিণী। রবিবার সকালবেলা ব্রহ্ম মন্দিরে উপাসনা থেকে ফিরে দেখলাম অভি বসে আছে আমার ঘরে। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, হঠাৎ এখানে যে? সঙ্গত কারণ দেখাতে পারি, কিন্তু সেটা হবে গৌণ। মুখ্য কারণটা খুলে বললে সেটা হয়তো আবার সঙ্গত হবে না। আর যাই হোক, সন্দেহ করো না যে চুরি করতে এসেছি। দরকার যদি হয়, নাহলে চুরি করলে পুলিশে খবর দেব না। পরের ধন
হরণ করা অনেক ক্ষেত্রেই পূর্ণ কর্ম, পারিনে পাছে অপবাদটা দাগা দেয় পবিত্র নাস্তিক মতকে। ধার্মিকদের চেয়ে অনেক বেশি সাবধানে চলতে হয় আমাদের নেতি দেবতার ইজ্জত বাঁচাতে। তা তুমি কতক্ষণ এসেছো? অনেকক্ষণ ধরে বসে আছি, আর বসে বসে সাইকোলজির একটা দুঃসহ প্রবলেম নিয়ে নাড়াচাড়া করছি। সেটা কি? ভাবছি তুমি পড়াশোনা করেছো, বাইরে থেকে দেখে মনে হয় তোমার বুদ্ধিশুদ্ধিও কিছু আছে, তবু ভগবানকে বিশ্বাস করো কি করে বলো তো? আবার বুঝি আমার ধর্ম নিয়ে লাগলে? তার কারণ তোমার ধর্ম যে আমাকে নিয়ে লেগেছে বিভা। আমাদের মধ্যে যে বিচ্ছেদ ঘটিয়েছে সেই মর্মঘাতী, সেটা আমি কিছুতেই ক্ষমা করতে পারছি না। ধর্ম যে মানুষে মানুষে বিচ্ছেদ ঘটায়, কই এমন কথা তো শুনিনি। শোনোনি? না। তুমি আমাকে বিয়ে করতে পারো না, কারণ তুমি যাকে বিশ্বাস করো আমি তাকে করিনি, কারণ আমারও বুদ্ধি আছে বলে। কিন্তু তোমাকে বিয়ে করতে আমার তো কোনো বাধা নেই, যে তুমি অবুঝের মতো সত্য মিথ্যা যাই বিশ্বাস করো না কেন। আমি যে ব্রাহ্ম অভি, তোমার জাত যাবে না? তুমি নাস্তিকের জাত মারতে পারবে না বিভা। তুমি কেন, কেউই পারবে না। আমার ধর্মের শ্রেষ্ঠতা এইখানে, তুমি আমার কাছে প্রত্যয় সত্য। একথা ভুলিয়ে দেওয়ার জন্য একটি দেবতাও নেই আমার সামনে। চুপ করে আছো বিভা। তোমার ভগবান বুঝি আমার বাবার মতো আমাকে ত্যায্যপুত্র করেছে? কি বলছো? আমি জানি তোমার বাবা বিষয় সম্পত্তির মতো তার মেয়েকেও দিয়ে গেছেন ট্রাস্টির হাতে। তার আদর্শে তোমার উপযুক্ত পাত্র ঠিক করবেন তারা। তাকে তুমি কষ্ট দিতে চাও না, কিন্তু তিনি তো নেই। আর কষ্ট যাকে নিষ্ঠুরভাবে বাজে, সেই লোকটা বেঁচে আছে। হাওয়ায় তুমি ছুরি মারতে পারো, ছুরি মারতে ব্যথা পাও, আর দরদ নেই তোমার এই রক্তমাখা বুকের পরে। অভি, যদি জানতে আমার কিসের ব্যথা তোমায় জানাতাম, যদি জানতে আমার কিসের ব্যথা তোমায় জানাতাম, যদি জানতে কে যে আমায় কাঁদায়, কে যে আমায় কাঁদায়, আমি কি জানি তার নাম, যদি জানতে আমার কিসের ব্যথা তোমায় জানাতাম, যদি জানতে কোথায় যে হাত বাড়াই মিছে আমি কাহার পিছে, কোথায় যে হাত বাড়াই পিছে আমি কাহার পিছে, সব যেন মোর বিকিয়েছে, পাইনি তাহার নাম, যদি জানতে আমার কিসের ব্যথা তোমায় জানাতাম, যদি জানতে মিলনার ধন
জনম ধরে ভুবন ভরে আছে যেন পাইনে জীবন ভরে এই বেদনার ধন সে কোথায় ভাবি জনম ধরে ভুবন ভরে আছে যেন পাইনে জীবন ভরে সুখ যারে কয় সকল জানে বাজায় তার ক্ষণে ক্ষণে সুখ যারে কয় সকল জানে বাজায় তার ক্ষণে ক্ষণে গভীর সুরে চাইনে চাইনে গভীর সুরে চাইনে চাইনে বাজে অবিশ্রাম যদি জানতে আমার কিসের ব্যথা তোমায় জানাতাম যদি জানতে। তুমি কষ্ট করে আমাকে কোনোদিনও ভালোবাসার কথা জানাওনি, কিন্তু তোমার স্তব্ধতার গভীর থেকে প্রতিক্ষণে তুমি যা দান করেছ, এই নাস্তিক তাকে কোনো সংজ্ঞা দিতে পারিনি। বলেছে অলৌকিক। এরই আর আকর্ষণে কোনো একভাবে তোমার সঙ্গে সঙ্গে তোমার ভগবানেরই কাছাকাছি ফিরেছি। আমি ভাবতাম বুকের মধ্যে কিছুই জমিয়ে রাখোনি তুমি। আজ বুঝতে পারছি তুমিও তো কম অভিমানী নও। কেন চলে গেলে কেন চলে গেলে সাগর পারে? তুমি না বলতে যে দেশে দিনরাত্রি ধর্ম নিয়ে খুনোখুনি, সে দেশে সব ধর্মকে মেলানোর পূর্ণব্রত তোমার মতো নাস্তিকেরই। হে আমার মধুকরী, ভালোবাসা যদি কোনো একটা অসীম সত্য আছে বলে মনে করা যায়, আর তাকেই যদি বলো তোমার ঈশ্বর, তবে তার দুয়ার আর তোমার দুয়ার এক হয়ে রইল এই নাস্তিকের জন্য। আবার আমি ফিরব, তখন আমার মন, আমার বিশ্বাস সমস্ত চোখ বুজে সমর্পণ করে দেব তোমার পায়ে। তুমি তাকে পৌঁছে দিও তোমার তীর্থপথের শেষ ঠিকানায়। আমি অপেক্ষায় থাকবো। আচ্ছা, আমাদের এখানে আমরা অনেক নতুন জনকে পেয়েছি। শুভ্রা বসু, মৈত্রেয়ী ভট্টাচার্য, শুভঙ্কর সাউ, পণ্ডিত নরহরি দাস, মালবিকা ভট্টাচার্য, আর তবে নতুন কাউকে দেখছি না। গার্গী মুখার্জির নাম তো আগেই বলেছি, লক্ষ্মীকান্ত ব্যানার্জি আছেন, স্বরাজ মুখার্জি, শরৎ মিত্র আছেন, স্বরাজ মুখার্জি আছেন, ছোট কাগজ, পণ্ডিত নরহরি দাস আছেন। ঠিক আছে। এবার শীত সমাগত প্রায়, বসন্ত জাগ্রত দ্বার। এবার আবার ছোট্ট একটা কবিতায় ফিরে আসি। শীত যাই যাই করছে, এরপরই বসন্ত। বসন্তকালের শুভকামনার উদ্দেশ্যে এই কবিতা আমার সামান্য উপস্থাপনা। দেখুন কারো মনের সঙ্গে মিলছে কিনা। বসন্ত। এমনি করে বসন্ত আসে আর ফিরে যায় তার ঠিকানায়। আমি শুধু রয়েছি বসে তোমার প্রতীক্ষায়।
মনে ভাবি বসন্ত রঙে রাঙিয়ে দিয়ে মোরা হাঁটবো পাশাপাশি, কানের কাছে মুখটি নিয়ে বলবো তোমায় ভীষণ ভালোবাসি। ভালোবেসে নিজের থেকে তোমার খোঁপায় দেব পলাশ ফুল, পলাশ রাঙা শাড়ি দেব, দেব কানের দুল। স্বপ্ন দেখি আমরা দুজন ঘর বাঁধব, পলাশের গাছ পুঁতব, বসন্তে ফুল ফুটবে, রাঙিয়ে দেবে ঘর। ভেবে ভেবে আকাশ কুসুম, দিন যে চলে যায়, বসন্ত এলো গেল, আমি এখনো বসে আছি তোমার প্রতীক্ষায়। আচ্ছা, আমি আরেকটা নাম একটু বলে দিচ্ছি, শিপ্রা বসু আছেন। এরপর আমাদের শেষ নিবেদন, এটা একটা শ্রুতি নাটক। এটা আমি একটা ছোট গল্প ওই বইতেই আমার বেরিয়েছিল, তারপরে এটাকে আমি নাট্যরূপ দিয়েছি এবং এটাই আমার তার প্রথম পরিবেশনা। আপনারা দেখুন নাটকটা শুনতে কিরকম লাগে। নাটকের চরিত্র, নাটকটির নাম নাটকের চরিত্র। নোংরা ধুতি পাঞ্জাবি পরা শীর্ণ মধ্যবয়সী এক ভদ্রলোক আমার চেম্বারে ঢোকে। আমি কিছু বলার আগেই কাচুমাচু স্বরে নিচু হয়ে বলে, ম্যাডাম, রিসেপশন থেকে পাঠিয়েছে, একটা অনুরোধ নিয়ে এসেছি, দয়া করে যদি একটু শোনেন। আপনি তো হাঁপাচ্ছেন, আগে বসুন, জল খাবেন? না না, ধন্যবাদ। এবার বলুন। আমি আমার মেয়ের বিয়ের ব্যাপারে একটু খোঁজ খবর নিতে এসেছি। বিয়ের খোঁজ খবর আমার কাছে? ওটা তো সেকশনে ভালো পাবেন। না না, মানে বোঝেনি তো, মেয়ের বিয়ে বলে কথা, তাছাড়া আপনি তো ওর বস। বেশ, বলুন। আগে সত্যসাধন দাস, আমার মেয়ে, মেজ মেয়ের সঙ্গে ওর বিয়ে ঠিক হয়েছে কিনা। কি নাম বললেন? সত্য সাধন দাস। নামটা শুনেই আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমার ডিপার্টমেন্টে সবচেয়ে রদ্দি মাল, একেবারে অপগণ্ড অপদার্থ। কাজ তো করেই না, উল্টে কাজে বাগড়া দেয়, ঘোট পাকানো ছাড়া আর ওর কোনো কাজ জানে না। প্রচন্ড তর্ক বাগিস আর সব জানতা ভাব। বহুবার বলা সত্ত্বেও শোধরাবার চেষ্টা করেনি, আমাকেও পাত্তা দিতে চায় না। ওর উপর আমার সাংঘাতিক অ্যালার্জি। ম্যাডাম, আপনাকে কি আমি কোনো অসুবিধায় ফেললাম? তা তো বটেই। আচ্ছা, আপনি কি আর পাত্র খুঁজে পেলেন না? আপনার মেয়েকে কি জলে ফেলে দিতে চান? কেন ম্যাডাম, এ কথা বলছেন কেন? আমার পোড়া মেয়েটাকে তো আর কেউ বিয়ে করবে না। পোড়া? কিন্তু তা বলে এক অপগণ্ডের হাতে তুলে দেবেন? হ্যাঁ, পোড়া। 2 বছর আগে ওর মুখের বাঁদিকটা পুড়ে যায় কিনা। গরিবের সংসার, ওর বিয়ে না হলে অন্য 2টি মেয়ের বিয়ে দেওয়া মুশকিল। তা সত্য সাধন এমন মেয়েকে বিয়ে করতে রাজি হলো কেন? কি জানি ম্যাডাম, তা তো বলতে পারবো না। তবে আপনারা ওকে চিনলেন কেমন করে? ও আমার ভাইপোর বন্ধু, সেই সূত্র থেকে অনেক দিন ধরেই ওকে চিনি। ও নিজেই যেচে বিয়ের প্রস্তাব দিয়েছে। এখন তো নিয়মিত মেয়েকে নিয়ে স্কিনের ডাক্তারের কাছে যায়, তার জন্য আমাকে কোনো খরচ দিতে হয় না। তাছাড়া মেয়েকে খুবই ভালোবাসে, মেয়েও ওকে খুবই পছন্দ করে। ওর হাত ধরেই বেঁচে থাকার স্বপ্ন দেখে। তবে ও বলেছে ওর চাকরিটা পাকা হলেই ও বিয়ে করবে। ওই এখন আমাদের সংসারে একমাত্র ভরসা ম্যাডাম। আমার গিন্নির অসুখের খরচ, বাকি 2 মেয়ের পড়াশোনার খরচ সবই ওই দেয় ম্যাডাম। বুঝলাম। তা আপনি কি করেন? কিছুই করি না ম্যাডাম, আর করবই বা কি। 2 বছর আগে অ্যাক্সিডেন্টের পরে কোম্পানি ছাঁটাই করে দিয়েছে। মাথাতেও কিছু রাখতে পারি না, বাড়িতেই থাকি। কি হয়েছিল আপনার? ওই ভ্যান রিক্সা করে দেশের বাড়ি থেকে ফেরার সময় একটা লরি পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সঙ্গে ছেলে ছিল, সে তো ওখানেই শেষ। আমি 6 মাস হাসপাতালে থাকার পরে বাড়ি ফিরেছি। মাথায় লেগেছিল, সেই থেকে মাথার কাজ আর করতে পারি না। কিন্তু মেয়ের মুখ পুড়ল কি করে? জ্বর নিয়ে উনুনে রান্না করছিল, হঠাৎ শাড়িতে আগুন লেগে যায়। কি আর করা যাবে, সবই ভাগ্যের পরিহাস। কপালটা খুবই খারাপ। ভারী দুঃখী মেয়েটা ম্যাডাম।
তবে তো সত্যি আপনারা খুব কষ্টের মধ্যে আছেন। হ্যাঁ, তা আছি। সেই জন্যেই সত্য সাধন তো আমাদের কাছে দেবদূত। কোনো মানুষ অপরের জন্য এত করে বলে আমার জানা নেই। মনটা আমার বিষাদে ভরে গেল। সত্যি কত মানুষের কত কষ্ট। সত্যি সত্য সাধন এদের কাছে দেবদূত। ছেলেটাকে তো আমাকে চমকে দিল। আমি নিজে পারতাম, অফিসের আর কেউ পারবে? শুনুন, ওর কনফার্মেশনটা আমার একার হাতে নেই। তবে এটাও ঠিক, আমি খারাপ রিপোর্ট দিলে ওর কনফার্মেশন আটকে যাবে। আমি তো এত সব জানতাম না। সব শোনার পর আমি কথা দিচ্ছি, আমি চেষ্টা করব যাতে ওর চাকরিটা কনফার্ম হয়ে যায়। আপনি সাবধানে বাড়ি যান। ধন্যবাদ ম্যাডাম। এই অধমের কথা একটু মনে রাখবেন। সামনের বৈশাখে যদি ওদের বিয়েটা দিতে পারি, তাহলে অনেকটাই চিন্তামুক্ত হতে পারি। অনাত্মীয়ের কাছে আর কত সাহায্য নেব। ম্যাডাম, আপনাকে কিন্তু ওদের বিয়েতে এই গরিবের বাড়িতে এসে আশীর্বাদ করে যেতে হবে। এটা আমার আন্তরিক অনুরোধ। আসলাম ম্যাডাম। আমার চেষ্টাতেই ওর চাকরিটা কনফার্ম হলো। এর কিছুদিন পর এক বন্ধুর অনুরোধে একটা নাটক দেখতে গিয়েছিলাম। নাটকের শেষে বন্ধুটি প্রায় জোর করে আমাকে ওদের গ্রিন রুমে নিয়ে গেল এক অভিনেতার সঙ্গে পরিচয় করাতে। গিয়ে দেখি কোট প্যান্ট টাই পরে সিগারেট টানছেন একজন। আরে, ইনি তো সত্য সাধনের শ্বশুর মশাই। আপনি আমায় চিনতে পারছেন? কেমন আছেন? সত্য সাধনের সাথে আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে তো? তারা এখন কেমন ঘর সংসার করছে? আসলে আমি চাকরিটা চেঞ্জ করায় বিয়ের খবরটা নিতে পারিনি। আমার অভিনয়টা কেমন দেখলেন ম্যাডাম? আমরা প্রফেশনাল। টাকা পেলে যার মতো যে কোনো রোলে অভিনয় করতে পারি। হ্যাঁ, সত্য সাধনের চাকরিটা পাকা হওয়ার পরদিনই উনি আমায় প্রাপ্য মিটিয়ে দিয়েছিল। খুবই ভদ্রলোক। অভিনয়? আমি স্তম্ভিত। নমস্কার। আচ্ছা, একটুখানি বলে দিই, সুদেষ্ণা বসাক, নিশা গাঙ্গুলি, সুনীল সরকার এরাও ছিলেন আমাদের সঙ্গে। ভালো এবং লাগবে, আমাদের অনেক, ভালো লাগবে। মাধবী মজুমদার দেখছি প্রথম থেকে শেষ অবধি রয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। এবং সুদেষ্ণা বাসকও প্রথম থেকে শেষ অবধি রয়েছেন। আর আরেকটি কথা বলছি যে সুবর্ণা মিত্র আমাদের গায়কিতে আসতে পারেননি, উনি ঢুকতে পারেননি, আমাকে জানিয়েছেন উনি আমাদের থেকে দেখেছেন, তাই উনি সুবর্ণা থেকে দেখেছেন, তাই ডাক্তার দেবাশিস সুবর্ণা ঘোষ। মিত্রকেও, ডাক্তার দেবাশিস ঘোষও এসছেন দেখছি, হ্যাঁ। ওনাকেও ধন্যবাদ। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর সুবর্ণা মিত্র থেকে দেখেছেন বলে এখানে আমরা পাইনি, তাই ওনাকেও অশেষ ধন্যবাদ। আপনারা এই অনুষ্ঠান এতক্ষণ ধৈর্য ধরে শুনলেন, তার জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আর যদি কিছুমাত্র খুশি বা আনন্দ দিয়ে থাকি, তবে আমরা চিরকৃতজ্ঞ। নমস্কার। নমস্কার। সুবর্ণা ঢুকতে পারেনি, সেই জন্য সুবর্ণা থেকে দেখেছি, তাই ওকে একটা ধন্যবাদ জানানো উচিত। হ্যাঁ। সেই জন্য সুদেষ্ণা বসাক, মাধবী মজুমদার এইগুলো প্রথম থেকে রয়েছে। বেরোতে হবে তো। ও, এটা একটু এ করে দিন। আমি ঢুকে দিচ্ছিলাম। ফিনিশ। ও, সোজা করে দিতে হবে।